সন্তানদের নত হয়ে স্মরণ করছে জাতি। স্মৃতির মিনারে সর্বস্তরের ঢল, সারা দেশে বর্ণাঢ্য কুচকাওয়াজ সহ নানা আয়োজন। আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ চাই, সবাই যাতে তার যোগ্য সম্মানটা পায়। মা আর বাবার সাথে এখানে এসেছি, ফুল দিয়েছি। বাংলাদেশ নিয়ে প্রত্যাশা হচ্ছে নিরাপদ বাংলাদেশ। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। ৭১-এর স্বাধীনতা রক্ষায় ২৪-এর অভ্যুত্থান বললেন উপদেষ্টা আসিফ। নির্বাচনের রোডম্যাপ না হলে সংকট কাটবে না মন্তব্য ফখরুলের। ২৪-এর আকাঙ্ক্ষা থেকে সরলে ঐক্য থাকবে না বললেন নাহিদ। আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে। ছাত্র জনতার বিদ্রোহের মধ্য দিয়ে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবার এই গণতন্ত্রকে ফিরে পাওয়ার সুযোগ করে দেব। ঈদ ঘিরে ছুটির দিনে মহাসড়কে ঘরমুখ মানুষের চাপ বাড়ছে। বাসের সংখ্যা বাড়লেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। এবং বোয়াও সম্মেলনে যোগ দিতে চীনের পথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সফরে রেল প্রকল্পে ২১,০০০ কোটি টাকার সমঝোতার আশা। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন দুপুরের আয়োজন। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমরা দুজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি ইসরাত মুক্তি। গালিব, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাকে। মুক্তি, আপনাকেও শুভেচ্ছা। আজ যেটি বলছিলাম, আজ মহান স্বাধীনতা দিবস এবং দেশের সূর্য সন্তানদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতি। বরাবরের মতোই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে আজ, এবং হাতে ফুল, বুক ভরা সাহস এবং গর্ব নিয়ে সবাই নতুন বাংলাদেশের আসলে স্বপ্ন দেখছে। মুক্তি, এমন একটা সময় আজকের এই স্বাধীনতা দিবস, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এজন্য সাধারণ মানুষ, বিশিষ্টজন এবং যেই জ্যেষ্ঠ নাগরিক যারা বাংলাদেশে রয়েছেন, সবাই একটা কথাই বলছেন, মুক্তিযুদ্ধ এবং ২৪, এই দুই চেতনাকে ধারণ করেই সামনে এগিয়ে যেতে হবে। সব কিছু নিয়ে সাদাত অভ্রের একটি প্রতিবেদন রয়েছে। এই স্বাধীন মুক্ত আকাশের জন্য দিতে হয়েছে অসংখ্য শহীদের তাজা প্রাণ। পার করতে হয়েছে ২৫শে মার্চের বিভীষিকাময় কালরাত। তারপর দীর্ঘ ৯ মাসের লাখো শহীদের আত্মত্যাগ আর অদম্য সাহসের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। আজ সেই মহান বীর সন্তানদের নত হয়ে স্মরণ করছে জাতি। তাই সকাল থেকেই নানা শ্রেণী পেশার মানুষের ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে। ফুল দিয়েছি, আরো সুন্দর সুন্দর শাপলা ফুল। আর এটা স্মৃতিসৌধ, প্রথমবারে যে স্বাধীনতা, সেটা কিন্তু আসলে ভুলে যাওয়া যায় না। সো সেইটা স্মরণে আসলে আমাদের এখানে আসা। আর বাংলাদেশ নিয়ে প্রত্যাশা হচ্ছে নিরাপদ বাংলাদেশ। নির্বিঘ্নে নিরাপদে সর্বস্তরে বাঁচতে পারি এবং আপনার ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে চলতে পারি, বাক স্বাধীনতা থাকবে। আবাল বৃদ্ধ বণিকা সবাই এই ২৬শে মার্চ স্বাধীনতা দিবস পালন করার জন্য কিন্তু এই স্মৃতিসৌধে চলে আসছে। হৃদয়ে শ্রদ্ধা আর কণ্ঠে বিজয়ের গান। এখানে এলে সবাই যেন ফিরে যায় ৭১-এর দিনগুলোতে। মুক্তিযুদ্ধ না দেখলেও স্মৃতির মিনারে এলে তা অনুভব করা যায়। এমনটাই বলছিলেন হুইল চেয়ারে ভর দিয়ে আসা শাহনাজ আক্তার। এই জায়গাটা আমার একটা অন্যরকম একটা, এটাকে কি বলবো, আমার একটা অন্যরকম, এখানে আসলে আমার মনে হয় যে আমার যে প্রাপ্তিটা, জাতি হিসাবে যে আমার যে স্বাধীনতার প্রাপ্তিটা, এখানে আসলে সেটা বেশি ফিল করা যায় আর কি। ২৪শে জুলাই বিপ্লব যেন ৭১-এর কথাই বলে। তরুণরা তাই ৭১-কে অনুভব করে জুলাইয়ের স্মৃতিতে। যারা মারা গেছে তাদেরও শ্রদ্ধা জানাতে এসেছি, ১৯৭১ সালে সব মুক্তিযোদ্ধাদেরও শ্রদ্ধা জানাতে এসেছি। এখানে বদি সংস্থা থেকে এসেছি, তারা কথা বলতে পারে না, কানেও শুনতে পারে না, তাদের মানে সাহায্য করার জন্য আমরাও এসেছি, তাদের সাথে যোগদান দিয়েছি, খুবই ভালো লাগতেছে। তরুণরা বলছে এই দিন শুধু স্মরণের নয়, নতুন করে শপথ নেওয়ারও। তাদের আশা নতুন বাংলাদেশ হবে ন্যায়, মানবিক মর্যাদা ও সাম্যের।
বছর ঘুরে স্বাধীনতা দিবসের এই মহিমান্বিত দিন নতুন প্রজন্মকে দেখিয়ে যায় দেশমাতৃকার প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের কথা। নতুন বাংলাদেশ এগিয়ে নিয়ে যেতে হবে মুক্তিযুদ্ধের ও জুলাই চেতনায়, তাই সবাইকে কাজ করতে হবে ঐক্যের মাধ্যমে, বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। 24 গণ অভ্যুত্থান পরবর্তী যে সম্ভাবনার দ্বার বৈষম্যহীন সমাজ গড়ার এবং ন্যায্যতার প্রশ্নে জাতি একভূত হবার যে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে, সবাইকে মিলে আমরা যেন সেই সম্ভাবনার পূর্ণ সদ্ব্যবহার করতে পারি। এখানে আসা প্রত্যেকের মনেই যেন নতুন করে জাগ্রত হয়েছে দেশপ্রেম, গর্ব এবং তার সাথে সাথে ৭১-এর সেই অহংকারের কথা। প্রত্যেকেই বলছেন ৭১-এর সাথে একই সূত্রে গাথা এই ২৪-এর গণ অভ্যুত্থান। সেই গণ অভ্যুত্থান নতুন করে বাংলাদেশকে চিনতে শিখিয়েছে, আরও বেশি বাংলাদেশকে ভালোবাসতে শিখিয়েছে। শাহাদাত অফরো, এখন, ঢাকা। মুক্তি এই স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দলও তারা শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তারা সেখানে যেই অঙ্গীকারটা করেছেন যে সেটি হচ্ছে যে দেশের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার। এবং এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন যে দ্বিতীয় স্বাধীনতা বলে আসলে কিছু নেই, ৭১-এর স্বাধীনতাকে ধরেই সামনে এগিয়ে চলতে হবে। অন্যদিকে নাহিদ ইসলাম বলেছেন যে ২৪-এর যে আকাঙ্ক্ষা সেটি থেকে সরে গেলে ঐক্য থাকবে না। এ নিয়ে সহকর্মী সিফাত শাহরিয়ার প্রতিবেদন রয়েছে, দেখে আসবো। জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগে আজকের যে গণতান্ত্রিক বাংলাদেশ, সেই গণতন্ত্রের পক্ষের প্রায় সব রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করে জাতীয় স্মৃতিসৌধে, স্মরণ করেন শহীদদের ও তাদের আত্মত্যাগের ইতিহাসকে। কেউ কেউ ফ্যাসিবাদ আমলের স্বাধীনতা দিবস পালনে বাধার কথা উল্লেখ করে বলেন, বাংলাদেশ পুরনো ফ্যাসিবাদে আর ফিরবে না। নতুন বাংলাদেশ বিনির্মাণে আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। কেউ যদি ওই ৭১কে বাদ দিয়ে ৪৭কে পুনরুস্থাপন করে ৪৭ মাঝে সব বাদ দিয়ে ২৪ আনতে চায়, আমার ধারণা তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্বমহিমায় স্বগৌরবে মাথা উঁচু করে দাঁড়াবে। ৫ই আগস্টের পরে এই স্বাধীনতা দিবসের একটা আলাদা ইমেজ, আলাদা একটা অনুভূতি, আলাদা একটা ছাপ আমরা দেখলাম যে দলমত নির্বিশেষে সবাই এসেছেন এখানে। আগে তো এটা একটা দলীয়করণের অবস্থায় ছিল, সব ধরনের সবাই এসে আসার সুযোগ ছিল না। আজকে ২৬শে মার্চে আমরা শপথ গ্রহণ করব, বাংলাদেশ এবার গণতন্ত্রের পথে হাঁটবে। শ্রদ্ধা নিবেদন শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৭১ ও ২৪ আলাদা কিছু নয়। ৫৪ বছর স্বাধীনতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়াতে ২৪-এর গণ অভ্যুত্থান হয়েছে। এ সময় সংস্কার ও বিচার ছাড়া কোনো একটা দলকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচন দিলে তা মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। আমরা মনে করি যে আমাদের যে স্বাধীনতা অর্জিত হয়েছে এবং বারবার যেটা বেহাত হয়েছে এবং আমরা বারবার রক্ত দিতে হয়েছে জনগণকে, আমাদের যাতে সামনের দিনগুলোতে আমাদের যাতে আর রক্ত দিতে না হয় জনগণের, এমনটাই আমাদের প্রত্যাশা। আজকের দিনে আমরা যে গণতন্ত্র, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের জন্য লড়াই করেছি যুগ যুগ ধরে, এবং ২০২৪ সালেও আমাদেরকে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লড়াই করতে হয়েছে, গণঅভ্যুত্থান করতে হয়েছে। আমরা চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণের মাধ্যমে এবং আমাদের যে শাসন কাঠামো, আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, সেগুলো আবার সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করতে, যেখানে মানুষের ন্যায় বিচার নিশ্চিত হবে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই, ৭১কে ধরে রাখতে হবে। রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য সৃষ্টি হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সব দল একসাথে কাজ করবে। অনৈক্য কিছু নাই, স্বার্থের সংঘাত আছে। প্রত্যেকটা দলের যার যার একটা ইথিক্যাল জায়গা আছে, যার যার একটা মতাদর্শ আছে, যার যার মতাদর্শ থেকে তারা মানে একটা কথাবার্তা বলে যাচ্ছে। এটা অনৈক্য আমি বলবো না, তবে যদি অনৈক্য কেউ বলে, এটাকে আমি এমন করে বলবো যে এমন সময় যদি কখনো আসে জাতীয় বৃহত্তর ঐক্যের প্রয়োজন পড়বে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ঐক্যের প্রয়োজন পড়বে, তখন কিন্তু আমরা সবাই এক হয়ে যাবে। গণ অভ্যুত্থান পরবর্তী প্রথম স্বাধীনতা দিবসে সব রাজনৈতিক দলের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটি যেন আগামীর স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রতিফলিত হয়। আর ৭১-এর চেতনা আর ২৪-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়েই আগামীর বাংলাদেশের যাত্রা যেন হয়
গণতন্ত্রের পথে। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে সিফাত শাহরিয়ার এখন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট। নির্বাচনী রোডম্যাপ না দিলে দেশের সংকট কাটবে না। সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ যেভাবে ইতিহাস বিকৃতি করেছে সেভাবে যেন আর ইতিহাস বিকৃতি না হয়। ক্ষমতায় যেতে নয়, জনগণের ভোটাধিকার আদায়ের জন্য নির্বাচনের কথা বলে বিএনপি। নির্বাচিত সরকারই পারে সংকট সমাধান করতে। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস সহ আরও অনেকে। জুলাই আগস্টের ছাত্র জনতার বিদ্রোহের মধ্য দিয়ে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবার এই গণতন্ত্রকে ফিরে পাওয়ার সুযোগ ফিরে পেয়েছি। আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা ন্যূনতম সংস্কারগুলো করে যেগুলো নির্বাচনের জন্য প্রয়োজন তারা নির্বাচনের ঘোষণা দেবেন। এর আগে মহান স্বাধীনতা দিবসে সূর্যোদয়ের পরপরই জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যরা শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপদেষ্টারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ হবে সুখী ও সমৃদ্ধশালী। ব্যক্তি ও দলের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। হাসিব বিল্লার প্রতিবেদন। আধার পেরিয়ে ঝলমলে পূব দিগন্ত, এমনই এক আলোকিত প্রভাতের জন্য প্রাণ দেয় লাখো বীর মুক্তিযোদ্ধা। সেই শহীদ বীর সন্তানদের সম্মানে জাতীয় স্মৃতিসৌধে অন্তর্বর্তী সরকার প্রধান। মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সশস্ত্র সালাম জানায় ৩ বাহিনীর সদস্যরা। এর আগে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশের জন্য আত্ম উৎসর্গকারীদের স্মরণে বেজে ওঠে বিউগলের করুণ সুর। পরে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতিরা। বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা সহযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপদেষ্টা পরিষদের সদস্যরা। শ্রদ্ধা জানান বাংলাদেশে দায়িত্বরত বিদেশি কূটনীতিকরা। শ্রদ্ধা নিবেদন শেষে উপদেষ্টা পরিষদের সদস্যরা বলেন, ৭১-এর অর্জিত স্বাধীনতা রক্ষায় ২৪-এর গণঅভ্যুত্থান হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ হবে সুখী ও সমৃদ্ধশালী। ১৬ বছরে ফ্যাসিবাদ এই স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে এবং ২৪-এর গণঅভ্যুত্থান আবার একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যেই কঠিন লড়াই, সেই লড়াইয়ের একটা অন্যতম ধাপ হচ্ছে ২৪। আমাদের সীমিত সময়ে আমরা অবশ্যই চেষ্টা করব যে মানুষকে এই বিচারের কিছু কিছু রায় যদি মানুষের সামনে দিতে পারি, তাদের মধ্যে যেন ওই আস্থাটা আসে যে সত্যি এই বর্বরতার একটা বিচার হবে। আমরা বাংলাদেশকে, নতুন বাংলাদেশকে আরও শক্তি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব। বিশ্ব সমাজে যেন আমাদের কদর আরও বাড়ে। এ সময় জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা পরিষদের সদস্যরা। অধিকার আদায়ের জন্য বাঙালির আন্দোলন সংগ্রাম শত শত বছরের। সাম্রাজ্যবাদী ব্রিটিশ বিরোধী আন্দোলন, পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ বঞ্চনার বিরুদ্ধে বাঙালির রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এবং সবশেষ আওয়ামী লীগের একনায়ক শাসন, ভোটাধিকার হরণ, গুম খুনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অতঃপর রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থান, এই সকল আন্দোলনের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে রয়েছে জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধ থেকে হাসিব বিল্লাহ এখন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন সহ নানা আয়োজনে সারা দেশে উদযাপিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। ভোর থেকেই মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ও শহীদ মিনারে ফুল দিয়ে বীর সন্তানদের শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ। এ সময় তারা বিভেদ ভুলে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় ব্যক্ত করেন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত।
চট্টগ্রামে সূর্যোদয়ের সাথে সাথে নগরীর কাট্টলীর অস্থায়ী মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। পরে শহীদ ও বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। 2024 আর 71কে নিয়ে কোনো ধরনের বিভেদ কিংবা কোনো ধরনের আমরা সেটা বিতর্কে যাওয়া কখনো উচিত হবে না। 71-71-এর জায়গায় থাকবে, 2024-2024-এর জায়গায় থাকবে। সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে ময়মনসিংহেও স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের পাশাপাশি সর্বস্তরের মানুষ। খুলনায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি। নগরীর গল্লামারী শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। স্বাধীনতার সুফল আমাদের 55 বছরেও আমরা কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই। আগামীর বাংলাদেশে আমরা সেই প্রত্যাশা করি। রাজশাহী পুলিশ লাইনে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার, ডিআইজি ও পুলিশ কমিশনার। পরে জাতীয় বীরদের শ্রদ্ধা জানায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন। রংপুরে স্বাধীনতা দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে ফ্যাসিবাদের দোসরদের দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। এই পরিবর্তিত প্রেক্ষাপটে আজ আমাদের অঙ্গীকার হোক যে এই দেশে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ শব্দ থাকবে না। বরিশালে শহীদ স্মৃতি ফলকে প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পরই সাধারণ মানুষের ঢল নামে। এছাড়াও নগরীর বৌদ্ধভূমিতে প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়। এদিকে সিলেটের রীতি অনুযায়ী সর্বপ্রথম বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। তারপর বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়াও পার্বত্য 3 জেলায় বর্ণিল আয়োজনে পালন করা হয় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস। তবে বরাবরের মতো দলীয় প্রধান সন্তু লারমাকে অংশ নিতে দেখা যায়নি। সাদাত শাহেদ, এখন। কুচকাওয়াজ সহ নানা আয়োজনে সারা দেশে অনুষ্ঠিত হচ্ছে মহান স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিকতা। বিভিন্ন সাজ পোশাকে শারীরিক কসরতে বর্ণিল হয়ে ওঠে আয়োজন। সূর্যোদয়ের পর ফুলেল শ্রদ্ধায় মুখরিত হয় মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভ। পরে শুরু হয় কুচকাওয়াজ। ময়মনসিংহে কুচকাওয়াজে অংশ নেন স্কাউট সদস্য সহ সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় অতিথিদের অভিবাদন জানান তারা। এছাড়া কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট ও বরিশাল সহ সারা দেশে বর্ণিল কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে আগামীর নতুন বাংলাদেশে বিনির্মাণের স্বপ্নের কথা জানান শিক্ষার্থীরা। এ সময় বৈষম্য দূর করে সাম্যের সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। 1971-এ যে সাম্যের জন্য এদেশের মানুষ যুদ্ধ করেছিলেন, 2024-এর গণঅভ্যুত্থানকে সেই সংগ্রামের ধারাবাহিকতা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। ইতিহাস বিশ্লেষক বদরুদ্দিন ওমর বলছেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আমূল পরিবর্তন ঘটেনি, যা প্রমাণ করে মুক্তির জন্য লড়াই শেষ হয়নি। কিন্তু 24-এর এই গণবিপ্লব কি বেহাত হবার শঙ্কা আছে? মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বীর প্রতীক ফারুকী আজম বলছেন, 1971-এর পর 24 এমন এক ভিত্তি যা ভবিষ্যতে কোনো পক্ষের এড়িয়ে যাওয়া সম্ভব নয়। আজহার বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে সদ্য স্নাতকোত্তর শেষ করা চাকরি প্রার্থী এই তরুণ প্রাথমিক পরীক্ষায় নির্বাচিত হয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস লিখিত পরীক্ষার জন্য অপেক্ষমান, কিন্তু রক্তলাল জুলাই অপরিণামদর্শী করেছিল তাকেও। খারাপ লাগার ব্যাপারটা হচ্ছে যে একই সাথে যাদের সাথে চাকরি আবেদন করছি, পরীক্ষা দিছি, তারা এখন চাকরি পরীক্ষা দিতেছে, রিটেন দিতেছে, ভাইবা দিতেছে। ওই একই আবেদন করা চাকরি আমি
পরীক্ষায় বসতেই পারতেছি না পরীক্ষায়। আমি ব্যক্তিগতভাবে যেমন আমার ভবিষ্যৎ নিয়ে হতাশায়, এবং একই সাথে রাষ্ট্রের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়েও একটু হতাশা। এই ভূখণ্ডের মানুষের অধিকার কিংবা মুক্তির জন্য সংগ্রাম নতুন নয়। আজ থেকে ৫ দশক আগে ৭১-এ মুক্তির জন্য যে যুদ্ধ হয়েছিল তাতে মূল মন্ত্র ছিল এই সাম্য, মানবিক মর্যাদা কিংবা সুশাসনের জন্য লড়াই। কিন্তু সেই ঘটনার ৫৩ বছর পর ২৪-এ এসে একটা স্বাধীন দেশেই এই যে এখানকার নাগরিকদের জীবন দিতে হয়েছে একই বৈষম্য বিলোপ আর স্বৈরাচার রুখে দেবার আন্দোলনেই। এই ইতিহাস বিশ্লেষকের কাছে জানতে চেয়েছিলাম ২৪-এর অভ্যুত্থান পরবর্তী স্বাধীনতা শব্দটি তার কাছে কেমন। আর শেখ হাসিনার আমলে তো আওয়ামী লীগ আর শেখ মুজিব ছাড়া অন্য কিছু বলার উপায় ছিল না। যাই হোক, এদেরকে তাড়িয়ে দেওয়ার পর এখন সেই সব গল্প আর হবে না। এখন যেটা হতে পারে এই স্বাধীনতা দিবসে, যে আসলে ৭১ সালে কি হয়েছিল, জনগণের কি ভূমিকা ছিল ইত্যাদি। এর বড় অর্জন হচ্ছে যে নির্যাতন যেভাবে হয়েছে, ভবিষ্যতে যে রাজনৈতিক দলই আসুক তারা নির্যাতনকে ওই পর্যায়ে নিতে পারবে না, বাকি সব ঠিক থাকবে। তাহলে কি জুলাই আগস্ট অভ্যুত্থান এতটের মানুষের দীর্ঘ সংগ্রামের শেষ বিন্দু? যে শাসক শ্রেণী শাসন করে এসছে তারা আছে। এই সরকার, অস্থায়ী সরকার কিংবা এর পরের নির্বাচিত সরকার তো তাদেরকে বাদ দিয়ে চলতে পারবে না। যে খুব বড় আকারে সামনের কোনো সরকার পূরণ করতে পারবে এই সরকারের পক্ষে তো সম্ভবই না, এদের কোনো সেরকম ক্ষমতাই নাই। কিন্তু জনগণের লড়াই চলবে, এই দুধ ভাতের জন্য জনগণের লড়াই চলবে। এটা ঠিক, অভ্যুত্থানের ৭ মাস পরও অনিয়ম, দুর্নীতি, নানা ক্ষেত্রে ভোগান্তি কিংবা রাজনৈতিক দুর্বৃত্তায়নের চিত্রে যে আবার রং লাগছে নতুনভাবে, সেটা অস্বীকার করার নয়। বীর প্রতীক ফারুক আজম, যিনি বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রশ্ন করেছিলাম উত্তরণের জন্য ২৪ যদি বিরাট সুযোগ হয় সেটা কাজে লাগাতে সরকারের দুর্বলতা কেন? দীর্ঘ সময় ধরে একটা স্বৈর ব্যবস্থা প্রশাসনিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে লালন করে আসছি। তো সেগুলিকে আবার ওই পরিবর্তন করে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি তো আছে। তো আমরা মনে করছি যে মানুষের আকাঙ্ক্ষা যখন প্রবল, ভালো দেশ পাওয়ার, ভালো সমাজ পাওয়ার, সেই ক্ষেত্রে আমি মনে করি এগুলি আমরা অতিক্রম করতে পারবো। শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই মুক্তিযোদ্ধার কথায় এটা স্পষ্ট, ২০২৪ সালের এই গণঅভ্যুত্থান ১৯৭১-এর গণমানুষের সংগ্রামের ধারাবাহিকতা। পাশাপাশি এই গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এমন এক ভিত্তি যা এড়িয়ে যাওয়া সম্ভব নয় কোনো পক্ষের। আজহার লিমন, এখন, ঢাকা। ঈদের বাকি আর মাত্র ৫ দিন। ঈদকে ঘিরে তাই শেষ সময়ে জমে উঠেছে বেচাকেনা। ঈদ কেনাকাটার খবর জানাতে বসুন্ধরা শপিং মল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরিন অ্যানি। অ্যানি, একেবারেই তো শেষ সময়ের কেনাবেচা চলছে, এখন ব্র্যান্ডের দোকানগুলোতে কি কোনো ধরনের ছাড় দেওয়া হচ্ছে, আর চাহিদা মতো পণ্য কি ক্রেতারা পাচ্ছেন? গালিব, ব্র্যান্ডের যেসব দোকানগুলো রয়েছে সেসব দোকানে ছাড় তো চলছে, এবং নন ব্র্যান্ডের যে দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু ছাড় চলছে। আমি সকাল থেকে আছি বসুন্ধরা শপিং মলে, যেখানে আসলে প্রতিবার ঈদেই ক্রেতাদের একটি বড় সমাগম হয়, এবং এখানে একই ছাদের নিচে সব ধরনের পণ্য পাওয়ায় কিন্তু ক্রেতারা এখানে আসেন। আপনি যদি দেখতে চান আমার পেছনে কিন্তু দেখবেন যে ক্রেতাদের কিন্তু বেশ ভিড় এখানে লক্ষ্য করা যাচ্ছে। আমি এখন আছি দেশি 10-এ, যেখানে আসলে যে দেশি যে ফ্যাশন হাউসগুলো রয়েছে, যে বুটিক্সগুলো রয়েছে, সেই বুটিক্সগুলো কিন্তু এক ছাদের নিচে একই পাশাপাশি এখানে থাকায় কিন্তু ক্রেতারা এখান থেকে তারা কেনাকাটা করতে পারছেন। এবং এবারের ঈদ যেহেতু গরমে, তো সেই জায়গা থেকে কিন্তু ক্রেতাদের অনেকটা সুতি কাপড় এবং অনেকটা আরামদায়ক কাপড় নেওয়ার জন্য কিন্তু এবার ঈদে তারা কিন্তু তাদের পোশাক আসলে পছন্দ করছেন। এছাড়াও কিন্তু যেহেতু ঈদের শেষ সময়ে চলে এসেছে, সেই জায়গা থেকে অনেকেই পরিবার পরিজনের জন্য কেনাকাটা শেষ করে নিজেদের জন্য কেনাকাটা করছে, এবং পোশাকের পাশাপাশি কিন্তু আনুষঙ্গিক যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্রেতারা এখন আসলে শেষ সময়ে এসে কেনাকাটা করছেন। এবং যদি দামের কথা বলি, ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে এবার আসলে পোশাকের দাম অনেকটাই বেশি, যে কারণে তারা আসলে শেষের দিকে এসে বাজেটে অনেকটাই কাটছাট
করছে এবং কাটছাটের মধ্য দিয়ে আসলে যেসব দোকানগুলোতে এবং যেসব বুটিক হাউসগুলোতে আসলে ছাড় চলেছে এবং ডিসকাউন্ট অফার চলছে সেসব দোকানগুলোতে কিন্তু শেষ দিকে এসে ক্রেতারা ভিড় করছে এবং বিক্রেতারা বলছে যে এবছর কিন্তু অন্যান্য বছরের তুলনায় ক্রেতা সমাগম অনেকটা কম, তবে চাঁদ রাত পর্যন্ত এই ক্রেতা সমাগম আরও বাড়বে বলে আশা করছে তারা এবং তাদের যে বিক্রি বাট্টা সেটাও বাড়বে এবং ক্রেতা সমাগমও আসলে সামনে আরও বাড়বে। তো এই ছিল আমার কাছে সবশেষ। 4 দিনের সফরে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার দুপুর 1টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশ্যে রওনা হন। অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে ঢাকা বেইজিং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে প্রথম দ্বিপক্ষীয় সফরে চীনে গেলেন প্রধান উপদেষ্টা। হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে বৃহস্পতিবার যোগ দেওয়ার কথা রয়েছে তার। প্রধান উপদেষ্টা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। শুক্রবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। প্রধান উপদেষ্টার চীন সফর নিয়ে আরও জানাতে বোয়াও সম্মেলনস্থল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বেলায়েত হোসেন। বেলায়েত, প্রধান উপদেষ্টা কখন নাগাদ চীনে পৌঁছাতে পারেন এবং আজকে কি তার কোনো আনুষ্ঠানিকতা রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। মুক্তি আর কিছুক্ষণের মধ্যেই আশা করা যাচ্ছে প্রধান উপদেষ্টা চীনে এসে পৌঁছাবেন। আর আজকে মূলত তার কোনো আনুষ্ঠানিকতা নেই, কালকেই তিনি সম্মেলনে যোগ দিবেন এবং সেখানে তিনি বক্তৃতা করবেন। একটু বলে রাখতে চাই যে তার এই সফরকে ঘিরে এই যে সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে চীনের হাইনান প্রদেশের বোয়াও শহরে, এখানে 60টি দেশের প্রায় 2000-এর বেশি প্রতিনিধি অংশ নিয়েছেন। বলে রাখতে চাই যে 60টি দেশ এবং অঞ্চলের প্রতিনিধিরা এখানে অংশ নিয়েছেন। অন্যান্য দেশগুলোর থেকে বাংলাদেশের এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ এবং আলাদা একটি গুরুত্ব বহন করে। বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে এটি প্রথম দ্বিপাক্ষিক সফর অন্তর্বর্তী সরকার গঠনের পর। নানা কারণে এই সফরটি গুরুত্বপূর্ণ। বলে রাখতে চাই যে এখানে আসলে বাংলাদেশ থেকে বেশ কয়েকটি পণ্য নিয়ে আসার আগ্রহ দেখিয়েছে চীন। যদি বলি যে আসলে বাংলাদেশে প্রত্যেক বছর 24 লাখ মেট্রিক টন আম উৎপন্ন হয়, সেখানে একটি উল্লেখযোগ্য অংশ আম কিন্তু সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। যে আমগুলো সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায় সেই আমগুলো সংরক্ষণের আগেই কিন্তু এখানে এসে চীন রপ্তানি করতে চায়। এর বাইরে উচ্চ সুদ হারে চীন থেকে যেই ঋণ নেওয়া হয়েছে সেই ঋণের সুদ হার কমানো, তিস্তার পরিকল্পনা বাস্তবায়ন সহ নানা ইস্যু নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা হবে। তো আমরা অপেক্ষা করছি প্রধান উপদেষ্টা এখানে আসবেন, কথা বলবেন, চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন। বাংলাদেশের জন্য নিশ্চয়ই এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সফরের পর বাংলাদেশের জন্য কি অর্জন সেটিও আমরা পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ছিল আমার কাছে এখনকার মতো। প্রধান উপদেষ্টার চীন সফরে রেলের অবকাঠামো উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি নিয়ে কমপক্ষে 21,000 কোটি টাকার সমঝোতা স্মারক সই হবে, যেখানে রয়েছে নতুন 200টি কোচ আমদানি। সমঝোতা হতে পারে কয়েকটি রেলপথকে ডুয়েল গেজে রূপান্তর নিয়েও। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। প্রধান উপদেষ্টার চীন সফরকে একটি মাইলফলক হিসেবে দেখছেন চীনের রাষ্ট্রদূত। এই সফরকালে ঘোষণা আসতে পারে। আর ডক্টর ইউনূসের প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে নেওয়াকে একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছে ঢাকা। কিছু এমওইউ হতে পারে। কূটনৈতিক সূত্র বলছে কিছু সমঝোতার বিষয়ে একমত দুই দেশই, বাকি কেবল আনুষ্ঠানিকতা। তার মধ্যে রেলের অবকাঠামো উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির কিছু প্রকল্পও রয়েছে। বাংলাদেশ রেলওয়ের সূত্র বলছে চীনের সাথে কমপক্ষে 21,000 কোটি টাকার প্রকল্পের সমঝোতা হবে ডক্টর ইউনূসের এই সফরে, যার মধ্যে রয়েছে চীন থেকে নতুন 200টি কোচ আমদানি, যার বাজার মূল্য কমপক্ষে 1,000 কোটি টাকা। 200টা কোচ একটা অফার করেছে, এটা একটা বড় একটা অফার। সেই সাথে আখাউড়া টু সিলেট, জয়দেবপুর থেকে জামালপুর রেলপথকে ডুয়েল গেজে রূপান্তর, যার ব্যয় কমপক্ষে 20,000 কোটি টাকা। আমাদের কিছু ডুয়েল গেজ কনভার্সন লাইন আমাদের জয়দেবপুর থেকে জামালপুর এবং আখাউড়া সিলেট, এখানে প্রায় 350 কিলোমিটার রেল লাইন ডুয়েল গেজ। এই দুইটা প্রস্তাব, এই দুইটাই রোলিং স্টকের ক্ষেত্রে এখানে আর ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে দুইটা বড় প্রস্তাব দেওয়া। আমাদের ওয়ার্কশপ আপগ্রেডেশনের কিছু
প্রস্তাব আমরা করব। এখন টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে রেলওয়ে পরিচালক ও রেল সচিব বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি রেলের সক্ষমতা বৃদ্ধি নিয়েও আলোচনা হবে। চীন সফরে ঢাকা, পার্বতীপুর ও পাহাড়তলী কারখানা আধুনিকায়ন নিয়ে চীনের সহযোগিতা চাওয়া হবে। রেলওয়ের যে সমস্ত কারখানাগুলো রয়েছে সেগুলোর আধুনিকায়ন করা, ক্যারেজের এবং লোকোমোটিভের, সেগুলোর মডার্নাইজেশনের জন্য এটা বিশেষভাবে আমাদের মাননীয় উপদেষ্টা তাদের কাছে এই ব্যাপারগুলো উত্থাপন করবেন। এর আগে পদ্মা রেল সংযোগ প্রকল্প বাংলাদেশ এবং চীনের G2G অর্থায়নে বাস্তবায়িত হয়েছে, যার পুরোপুরি কাজ শেষ হবে চলতি বছর। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। ঈদের ছুটি শুরু না হলেও সড়ক মহাসড়কে বেড়েছে ঘরে ফেরা মানুষের ভিড়। থেমে থেমে কিছুটা যানজট থাকলেও খুব বেশি ভোগান্তি নেই সড়কে, ফলে নির্বিঘ্নেই ঘরে ফিরছেন বেশিরভাগ মানুষ। তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে জানাবেন শামীমা রহমান শাম্মী। ঈদ আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে শিকড়ের টানে বাড়ি ফিরতে শুরু করেছেন শহরের মানুষ, যাতে সড়ক মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। বুধবার সকাল থেকে চট্টগ্রামের কাউন্টারগুলোতে ঘরমুখ মানুষের উপচে পড়া ভিড়। প্রতিটি কাউন্টারেই বাসের জন্য অপেক্ষমান যাত্রীদের জটলা। বাড়তি চাপ সামাল দিতে সংযোজন করা হয়েছে বাড়তি বাসও। তারপরেও অভিযোগ রয়েছে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের। ভাড়া আগে অন্য ছিল, এখন বর্তমানে 550 টাকা করে নিতেছে। আগে তো 400-450 টাকা করে ছিল। উত্তরের প্রবেশদ্বার যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কেও বেড়েছে যানবাহনের পরিমাণ। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীবাহী বাস আর ব্যক্তিগত গাড়ির সংখ্যাও বাড়তে থাকে। তবে খুব বেশি যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। একই চিত্র ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে। তবে এই সড়কে যানজট না থাকায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করলেও গণপরিবহনের আসন সংকটে তৈরি হয় ভোগান্তি। এছাড়া 50 টাকার ভাড়া 300 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন যাত্রীরা। এখান থেকে আমরা এমনি যাই 300 থেকে 400 টাকা, আজকে 700-800 টাকা করে ভাড়া চাইতেছে। বাস চালারে এমন ভাড়া চায় যাতে অনেক গরিব লোক যাইতেও পারে না, মানে 300 টাকার ভাড়া 500 টাকা, 500 টাকার ভাড়া 600 টাকা। এদিকে ঢাকা রংপুর মহাসড়কের এলেঙ্গা থেকে রংপুর পর্যন্ত 4 লেনের 190 কিলোমিটার হাইওয়ের সড়ক নির্মাণ হওয়ায় এবারে ঈদ যাত্রায় দুর্ভোগ কমেছে বগুড়া সহ উত্তরাঞ্চলের যাত্রীদের। ফলে অনেকটা নির্বিঘ্নে ঘরে ফিরছেন এই পথের যাত্রীরা। তবে মহাসড়কের কয়েকটি অংশে সড়ক নির্মাণ কাজ শেষ না হওয়ায় যানবাহনের কিছুটা ধীরগতি রয়েছে। রাস্তা ফাঁকা আছে, যেহেতু আপনার ওই থেকে এলেঙ্গা থেকে রাস্তাটা ফলে রয়েছে এবং বামের লাইনটা চালু হয়েছে পুরোটা। মহাসড়কগুলোতে কিন্তু যানজট কিন্তু হয়নি। আগামী দিন যেগুলো আছে সেই দিনগুলোতে আমরা আমাদের ট্রাফিকের পক্ষ থেকে অ্যারেঞ্জমেন্ট রাখা হয়েছে। আমরা আশা রাখছি ইনশাল্লাহ যানজট তেমন একটা হবে না। এছাড়া ঢাকা ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কেও নেই চিরচেরা যানজটের চিত্র। তাই স্বস্তি নিয়ে ফিরছে এ পথের যাত্রীরা। তবে শিল্প কারখানা ছুটি হলে মহাসড়কে যাত্রীর চাপ কয়েক গুণ বাড়বে বলছেন চালকরা। শামীমা রহমান শাম্মী, এখন। জুলাই অভ্যুত্থানে গণহত্যাকারীদের দৃশ্যমান বিচার ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায় জামাত। এমন মন্তব্য করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপুরে দলটির ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনায় কথা বলেন তিনি। আমাদের দেশপ্রেমী সেনাবাহিনী যদি দেশ এবং মানুষের সাথে মিশে থাকে, ওইটা দিল্লির আধিপত্যবাদীর সহ্য হয় না বলে এখন তারা আভ্যন্তরীণ মধ্যে খোঁচা দিয়ে আমাদের মধ্যে একটা বিভেদ অনৈক্য তৈরি করতে চায়। আর দুঃখজনক যে কিছু কিছু রাজনৈতিক নেতা সেই গানের সাথে তাল দেয়। কদিন বাদে শুরু হবে ঈদ উল ফিতর, তাই ভিড় বাড়ছে দিনাজপুরের হিলির প্রসাধনের দোকানগুলোতে। মানে ভালো ও দামে সাশ্রয়ী হওয়ায় দেশীয় ব্র্যান্ডের প্রসাধনের চাহিদা এবার বেশি বলে জানান বিক্রেতারা। সোহেল রানার প্রতিবেদন। বছর জুড়ে চাহিদা থাকলেও ঈদ সহ নানা উৎসবে কয়েক গুণ বেচা কিনা বাড়ে প্রসাধনীর। বর্তমান বাজারে বিদেশি পণ্যের পাশাপাশি বাড়ছে দেশীয় প্রসাধনীর চাহিদা ও আধিপত্য। হিলিতে ছোট বড় মিলে 100টির বেশি প্রসাধনের দোকান রয়েছে। এসব দোকানে মেহেদি, লিপস্টিক, নেল পালিশ, আইশ্যাডো ও আইলাইনার সহ সাজসজ্জার নানা পণ্য বিক্রি হয়। একদিকে বিদেশি প্রসাধনের মান নিয়ে বিশ্বাসযোগ্যতার অভাব, অপরদিকে বাজারে মিলছে মানসম্পন্ন দেশীয় পণ্য। এতে বাড়ছে ক্রেতাদের চাহিদা। দেশীয় পণ্য ব্যবহার করাই আমি মনে করি যে ভালো। ফেস ওয়াশ, এই যে লোশন জাতীয় এগুলো জিনিসের এখন একটু দাম রিজনেবল পাওয়া যাচ্ছে। কসমেটিক আইটেমের মধ্যে মেহেদি, শ্যাম্পু, সাবান
এগুলো সব দেশি আইটেম আমি কিনেছি, যার মানও খুব ভালো এবং দামটা মোটামুটি কম। অন্য বছরগুলোর তুলনায় এবার বিদেশি পণ্যের চেয়ে দেশীয় পণ্যের চাহিদা বেড়েছে বেশি। দামে কম ও মান ভালো হওয়ায় দেশীয় প্রসাধনীর বিক্রি বেশ ভালো বলে জানান ব্যবসায়ীরা। দেশি পণ্যের চাহিদা আমাদের বিক্রিও বেড়েছে, যেমন মেহেদি থেকে শুরু করে আরও অনেক প্রোডাক্ট, শ্যাম্পু, পারফিউম, লোশন, দেশি পণ্যের চাহিদা অনেক বাড়ছে। ডলারের দাম বৃদ্ধি পাওয়ার কারণে আমদানিকৃত বিদেশি পণ্যগুলোর চাহিদা একটু কম, আর সে তুলনায় আমাদের দেশি পণ্যগুলোর চাহিদা বেশি, যার কারণে আমাদের দেশি পণ্যের দাম কম। ব্যবসায়ীদের প্রত্যাশা এবার ঈদকে ঘিরে দিনাজপুরের হিলিতে প্রায় 50 কোটি টাকার প্রসাধনীর বেচাকেনা হবে। সোহেল রানা, এখন হিলি। ইস্তাম্বুলের মেয়রকে গ্রেপ্তার আর কারাদণ্ডের প্রতিবাদে সরকার বিরোধী বিক্ষোভে এখনও উত্তাল তুরস্ক। পুলিশের বাধা উপেক্ষা করে সপ্তম রাতের মতো আঙ্কারায় সরকার বিরোধী বিক্ষোভ র্যালিতে অংশ নেন হাজারো মানুষ। এক দশকের মধ্যে এত বড় বিক্ষোভ এর আগে দেখেনি তুরস্ক। বিক্ষোভকারীদের ওপর টিয়ার শেল, জলকামান ছুড়েও তাদের ছত্রভঙ্গ করা যাচ্ছে না। গেল সপ্তাহে ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমানুকে গ্রেপ্তারের পর থেকেই উত্তাল তুরস্ক। প্রেসিডেন্ট নির্বাচনে রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী তিনি। ভারতের মাটিতে গোল করতে না পারার আক্ষেপে পড়েছে জাতীয় দলের ডিফেন্ডার রহমত মিয়ার। বুধবার বাংলাদেশের উদ্দেশ্যে ভারত ছাড়ার আগে দলের আরেক সিনিয়র ফুটবলার সোহেল রানা জানান হামজার প্রতি তার মুগ্ধতার কথা। শিলং থেকে আরও জানাবেন তাসওয়ার নফি। সকাল সকাল বাংলাদেশ দলের হোটেল ছাড়ার তারা, কারণ ভারতে আসার সময় সরাসরি শিলংয়ের বিমান ধরলেও এবার ফিরতে হবে গুয়াহাটি হয়ে। 2019 সালের পর আবারও ভারতের মাটিতে জয়বঞ্চিত বাংলাদেশ দল। সেবার কলকাতায় শেষ মুহূর্তের গোল, আর এবার গোল করতে না পারার আক্ষেপে এশিয়ান কাপ বাছাইয়ে 1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট তপু হামজারা। গ্রুপে এখন সবাই 1 পয়েন্ট করে, সবাই ড্র করেছে, সবার জন্য ওপেন। হোপফুলি আমরা নেক্সট ম্যাচগুলোতে ভালো করব। শিলং ও কলকাতা দুই জায়গাতেই ম্যাচ খেলা দলের আরেক সিনিয়র ফুটবলার সোহেল রানা অবশ্য এবার মুগ্ধ হয়েছেন হামজার পারফরমেন্সে। হামজা বলছে যে না, আমরা ভালো খেলছি ফুটবল, সো আমরা আশা করি বাংলাদেশে ওদের সাথে জিততে পারবো। আর অ্যাজ ইউজুয়াল সবসময় ও আমাদের সাথে খুব ক্লোজলি মিশতে পারছে, আর আমরাও ওর সাথে খুব ক্লোজলি মিশতে পারছি। আর হামজা বলছে যে আমরা ওদের মাঠে এসে ইজি ছিল না, এটা টাফ ছিল। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের পরবর্তী ম্যাচ 10 জুন ঢাকায়, প্রতিপক্ষ সিঙ্গাপুর। হামজা চৌধুরীর প্রথম হোম ম্যাচ জাতীয় স্টেডিয়ামে আয়োজনের পরিকল্পনা ফেডারেশনের। তাসওয়ার নাফি, এখন শিলং, ভারত। শেষ করব এখন দুপুর। তার আগে শিরোনামগুলো আরো একবার। বীর সন্তানদের নত হয়ে স্মরণ করছে জাতি। স্মৃতির মিনারে সর্বস্তরের ঢল। সারা দেশে বর্ণাঢ্য কুচকাওয়াজ সহ নানা আয়োজন। স্মৃতিসৌধে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। ৭১-এর স্বাধীনতা রক্ষায় ২৪-এর অভ্যুত্থান, বললেন উপদেষ্টা আসিফ। নির্বাচনের রোডম্যাপ না হলে সংকট কাটবে না, মন্তব্য ফখরুলের। ২৪-এর আকাঙ্ক্ষা থেকে সরলে ঐক্য থাকবে না, বললেন না। ওয়াও সম্মেলনে যোগ দিতে চীনের পথে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। সফরের রেল প্রকল্পেই ২১,০০০ কোটি টাকার সমঝোতার আশা। এবং ঈদ ঘিরে ছুটির দিনে মহাসড়কে ঘরমুখ মানুষের চাপ বাড়ছে। বাসের সংখ্যা বাড়লেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। এ ছিল এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।